অনেকেই আমরা দেখছি যে আমাদের ঘটনা শুনছেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি একবার হলো সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি, যারা শুনছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক বাটনটি হিট করে যাবেন যাতে অন্য মানুষজন আমাদের এপিসোডটি শুনতে পায়। তো ঘটনায় চলে যাই। আমাকে বরাবর আদিম এসব ঘটনা খুব টানে। আমি খুঁজে বেড়াই গ্রামগঞ্জের প্রতিটি ভৌতিক অভিজ্ঞতা। তারই ধারাবাহিকতায় একটা ঘটনা আমার কাছে আসে, যেটা আজ শেয়ার করতে চলেছি। এখানে আমি একটু বলে রাখি যে গ্রামের ঘটনার সম্পর্কে আপনাদের আগ্রহ অপরিসীম এবং সবসময় বলেন গ্রামের ঘটনা শুনতে চাই। আসলে সত্যি কথা বলতে নাগরিক জীবনে আমরা থাকতে থাকতে মিস করি সেই গ্রামীণ জীবনকে, এবং সেই জায়গাগুলো যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের টানে, সেইখানকার রহস্য আমাদের টানে। হয়তো সে কারণেই আমরা গ্রামীণ ঘটনাগুলো শুনতে চাই। লিখছেন তানভীর তুষার। যে সময়ে সে সময়ের সাল ঠিক মনে নেই, তখনও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। গ্রামীণ জীবনে তখনও শহরের ছোঁয়া তো দূরে থাক, সবকিছুই যেন এক একটা অতিকল্প বা মানুষের কল্পনা বলে চালু ছিল। গ্রামের মানুষগুলো তখন কৃষিকাজ করেই তাদের জীবন কাটিয়ে দিচ্ছিল, যেন বাইরের দুনিয়ার সাথে তাদের নির্মল শান্তির কোনো যোগসূত্রই নেই। তেমনি একটা সময়ে শহরে পড়তে আর কাজের খোঁজে আসেন রিপন। যদিও তার শহরে আসাটা খুব সুখকর ছিল না। কিশোর বয়সে শহরে নানান গল্প আর চাকচিক্যের কথায় প্রায়ই কল্পনায় হারিয়ে যেত সে। প্রায়ই চলে আসতে চাইতো শহরে। একদিন বাবার সাথে প্রচন্ড রকমের ঝগড়া করে রাগে অভিমানে সিদ্ধান্ত নেয় সে চলেই যাবে শহরে। ভোরের আলো ফোটার সাথে সাথে রিপন পৌঁছে যায় শহরে। সে সময় কেউ হারিয়ে গেলে বা কোথাও না বলে চলে গেলে তার খোঁজ পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। হয়তো রিপনকেও অনেক খুঁজেছে তার বাবা মা, কিন্তু তার সঠিক খোঁজ হার তারা পায়নি। এভাবে কেটে যায় কয়েক বছর। শহরে এসে কিশোর থেকে যুবক বয়সে তখন রিপন, কিন্তু শহর তাকে টানে না। এতগুলো বছরে গ্রাম কেমন আছে, বাবা মা কেমন আছে, সেই সবই মনে ঘোরে তার। সিদ্ধান্ত নেয় হার না, সে সেই নির্মল গ্রামেই ফিরে যাবে। অনেক হয়েছে। মোটামুটি সবকিছু গুছিয়ে বের হয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। পথটা খুব বেশি যে কাছে তা নয়, তাকে ট্রেনে চলে যেতে হবে অনেকটা। তারপরে যদি ভাগ্য ভালো হয় তবে একটা গরুর গাড়ি জুটতে পারে কপালে। এরপরে ছোট নদী পার করে কাঁটাবনের মাঝ দিয়ে মাইল 5 হাঁটা পথ। রিপন যখন শহরকে বিদায় দিয়ে ট্রেনে উঠল, সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ট্রেনের জানলা দিয়ে লাল সূর্যের আভা পড়েছে তার কোলে। সেই সময়ে লাইনের পাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না। দুধারে মাঠ বন, এই সবই ছিল বেশি। আর স্টেশনগুলোও তেমন ছিল লোকালয় থেকে দূরেই। হয়তো কয়েকটা দোকানপাট ছিল টিনের স্টেশন ঘরটাকে ঘিরে। দেখতে দেখতে সূর্য ডুবে গেল কোনো এক ছুটে চলা বনের গাছের আড়ালে। একটু পরেই ঘিরে আসলো অন্ধকার। ট্রেনের ভেতর থেকে তখনও জঙ্গলে দেখা যাচ্ছে জোনাক পোকার মিটমিটে আলো। ট্রেনের লোকজন খুব একটা নেই, যারা আছে তারা অনেকেই ক্লান্তিতে ঝিমোচ্ছে। চোখটা একটু লেগে এসেছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থামলো। রিপনের ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলো প্রায় বেশিরভাগ লোক নেমে যাচ্ছে এই স্টেশনে। তার স্টেশন আরো 3 স্টেশন পরে। তার আগেই গাড়ি প্রায় ফাঁকা। এখন যে রাত কয়টা তা দেখার কোনো উপায় নেই। তখনকার সময় ঘড়ি ছিল হারেক দুর্লভ বস্তু। কৃষকরা সূর্যের উপরে নির্ভর করেই তাদের বেশিরভাগ কাজ চালিয়ে নিত। স্টেশন যখন ছাড়লো তখন দূর আকাশে চাঁদের দেখা পাওয়া যাচ্ছে। চারপাশে ঘন কালো অন্ধকারটা আর নেই। কেমন আবছা আলো আর ছায়া যেন খেলা করছে বন জঙ্গলের মাথায় মাথায়। রিপন যখন স্টেশনে এসে নামলো তখন সময় না দেখলেও বোঝা যাচ্ছে প্রায় মধ্যরাত। গ্রামে সে সময় সন্ধ্যা পার হলেই সব লোক বাজার থেকে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়তো। আর এমন মধ্যরাতে কেউ থাকবে এটা আশা করাও বোকামি। রিপন যখন স্টেশনে নামলো, পুরো ট্রেন থেকে তার সাথে মনে হয় 10-12 জন নামলো। মনে হয় নতুন বিয়ে করা জামাই বউ আর তাদের সাথে 2 জন লোকও নামলো। স্টেশনে টিম টিম করে তখন কেরোসিনের কুপিবাতি জ্বলছে। স্টেশনের দুপাশে বিশাল সব গাছের সারি, পেছনে বিস্তৃত ফসলের জমি, আর তার মাঝে এঁকে বেঁকে চলে গেছে কাঁচা রাস্তা। এতগুলো বছর পরেও খুব একটা পরিবর্তন হয়নি স্টেশনের, শুধু কয়েকটা দোকান বেড়েছে মাত্র। রিপন স্টেশন থেকে নামতেই দেখলো সামনে একটা গরুর গাড়ি দাঁড় করানো। নতুন বিয়ে করা সেই পরিবারটি নিয়ে গরুর গাড়িতে উঠে বসলো। সাথে সাথে গরুর গাড়ি ঘন্টা বাজিয়ে ক্যাচ ক্যাচ করতে করতে চলতে শুরু করলো। রিপনের সাথে আরো যে কয়েকজন লোক নেমেছে ট্রেন থেকে, তারা নিজেদের মাঝে গল্প করতে করতে স্টেশনের ডান দিকে বাঁক নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রিপনকে যেতে হবে সোজা, কিন্তু সে একা, তার সাথে কেউ নেই।
চাঁদের আলো যেহেতু আছে তাই সাহস করে বের হয়ে পড়ল রিপন। সোজা সামনের দিকে হাঁটছে সে। দুপাশে ফসলি জমির মাঝে দিয়ে রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে সামনের দিকে। মৃদু একটা বাতাস এসে লাগছে শরীরে। এতদিন পর গ্রামে এসে বেশ ভালোই লাগছে তার। এভাবে যখন প্রায় অনেকটা পথ সে হেঁটে এসেছে তখন সামনে একটা বাঁশঝাড়ের মাথায় উঁকি দিচ্ছে চাঁদ। রাস্তাটা একটা বাঁক নিয়েছে বাঁশঝাড়ের ভেতরে গিয়ে। রিপন সেই বাঁক পার হতেই পেছনে টুংটাং শব্দ শুনতে পেল। সে কিছুটা তফাতে দাঁড়িয়ে পিছনে তাকাতেই দেখল একটু দূরে একটা কিছু তার দিকে এগিয়ে আসছে বাঁক পেরিয়ে। শব্দটা আরো বাড়তে লাগলো, সাথে যুক্ত হলো ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। কেমন একটা গা ছমছমে অস্বস্তি হতে লাগলো রিপনের। পেছন থেকে শব্দটা আরো কাছে আসার সাথে সাথে সে দেখলো বেশ পুরনো একটা গরুর গাড়ি। সে একটু অপ্রস্তুত হয়ে রাস্তার এক পাশে সরে দাঁড়ালো। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গরুর গাড়িটা তার পাশে এসে দাঁড়ালো। বেশ বড় বড় দুইটা সাদা গরুর সাথে লাগানো পুরনো বাঁশের ডালা দেওয়া একটা গাড়ি, তবে অন্য গাড়ির মতো ছই দেওয়া আছে, কিন্তু সেটা একটু পেছনের দিকে। গাড়িটি রিপনের পাশে এসে থেমে গেল। গাড়িতে বসা গাড়োয়ান, মানে যে লোকটি গাড়ি চালাচ্ছিল, সে বলল, আই ছেলে, তোকে তো এ পথে আগে দেখিনি। এত রাতে এই পথে তুই কই যাস? এবার ভালো করে লোকটার দিকে তাকালো রিপন। চাঁদের আলোয় বেশ বুঝে যাচ্ছে তাকে। বেশ ফর্সা মতন চেহারা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর গোঁফ, পরনে একটা হাফ হাতা পাতলা সাদা গেঞ্জি। কিন্তু লুঙ্গির দিকে তাকিয়েই চমকে যেতে হলো। লাল বেড়ে কালো চাদরের মতো কিছু একটা পেঁচিয়ে পড়া। তা চাঁদের আবছা আলো আর অন্ধকারে মিশে যেন আরো বেশি কালো হয়ে গেছে। রিপন কিছুটা অপ্রস্তুত হয়ে তার গ্রামের নাম বলে বলল সে সেখানে যাবে। লোকটি যেন কিছুটা গম্ভীর হয়ে জবাব দিল, তা এ পথে কেন তুই? যে গ্রামের কথা বলছিস সেটা তো এ পথে নয়। তবে ভিতর দিয়ে একটা রাস্তা আছে বটে, কিন্তু এটা জঙ্গল, সেটা কি তুই জানিস? রিপন জানে এ জঙ্গলের কথা। ছোটবেলায় পাড়াগায় অনেক শুনেছে ছোট নদীর পাশ ঘেঁষে একটা দুর্ভেদ্য জঙ্গল আছে, আর সেটা নিয়ে অনেক লোককথাও প্রচলিত আছে। কিন্তু এতগুলো বছর শহরে কাটিয়ে এখন এগুলোকে শুধু তার গাল গল্প বলেই মনে হয়। রিপন বলল, আমি আসলে শহরে থাকি তো, অনেক বছর পরে আসলাম। ভাবলাম এদিক দিয়ে তাড়াতাড়ি হবে, তাই এই পথে নামলাম। সামনে যে একটা জঙ্গল আছে জানি, আর ছোটবেলায় অনেক কথাই শুনেছি, কিন্তু এগুলো ঠিক নিজেকে এখন আর বিশ্বাস করাতে পারি না। আমার শুধু ভয় হয় হিংস্র জন্তু জানোয়ার নিয়ে। লোকটা তার এই কথা শুনে হঠাৎ হা হা করে হেসে উঠল। সে হাসিতে যেন রিপনের বুকটা ধক করে কেঁপে উঠল। সেই হাসিতে যেন লুকিয়ে আছে এক ভয় আর অতি প্রাকৃত এক অজানা বিষয়। লোকটি বলল, আমিও গাড়ি নিয়ে ওই পথে যাব। আমার গাড়িতে উঠে তুই জঙ্গলটা পার হয়ে নেমে যেতে পারবি। উঠে আয় আমার পাশে। রিপন ভেবে দেখল এই রাতে একা একা হেঁটে যে অযথা জঙ্গলের কোনো প্রাণীর মাঝে না পড়ে এই গাড়িতে করে জঙ্গল পার হয়ে নেমে যাওয়াই ভালো। সে আর কিছু চিন্তা না করে উঠে পড়ল গরুর গাড়ির সামনের একটা অংশে। গরুর গাড়ি তখন রাস্তার আঁকা বাঁকা পথ দিয়ে টুংটাং শব্দ করে ছুটে চলেছে। সেই সাথে যোগ হয়েছে চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। লোকটি সামনের দিকে তাকিয়ে রিপনকে প্রশ্ন করল, এই জঙ্গলের নাম কি তুই জানিস? আর লোকমুখে যে সমস্ত কথা প্রচলিত আছে তা কি তুই বলতে পারবি? রিপন আমতামতা করে বলল, এ ব্যাপারে তো এত কিছু জানা নেই, শুধু জানতাম এ বড় ভয়ানক জঙ্গল। তবে রিপন গাড়িতে ওঠার পরে একটা জিনিস খেয়াল করলো, এতক্ষণ হেঁটে আসার সময় সে রাতের পোকামাকড় আর পাখির যে শব্দ শুনতে পাচ্ছিল তা এখন আর পাচ্ছে না। চারপাশে এত ঘন জঙ্গল থাকার পরেও সবকিছু যেন কেমন নিস্তব্ধ হয়ে গেছে। মনের মাঝে একটু শঙ্কা তৈরি হতে শুরু করলো তার। এমন ঘটনা তো এ জীবনে আর কখনো দেখেনি সে। এসব ভাবতে ভাবতে এই গাড়িতে থাকা সেই গাড়োয়ান গরু দুটিকে হালকা করে পিঠে মারতেই তারা রাস্তা ছেড়ে জঙ্গলের মাঝে হাঁটা শুরু করলো। রিপন তো এই পথ দিয়ে কোথাও যায়নি কখনো। সে কিছুটা ভয় পেয়ে গাড়িতে থাকা লোকটিকে বলল, আপনি এই পথে গাড়ি নামিয়ে দিলেন কেন? এটা তো জঙ্গলের ভেতরের দিকে গেছে। গাড়োয়ান একটা অট্ট হাসি দিয়ে বলল, কেন, এই পথে তাড়াতাড়ি হবে। আর মরা নিয়ে কি ঘোর পথে যাওয়া যায়? মরা তো পচে গন্ধ বের হবে। তা বোধহয় এতক্ষণে গন্ধ ছড়ালো বলে। রিপন এই কথার কিছুই বুঝতে পারল না, কিন্তু সে এটা বুঝতে পারল সে হয় কোনো উন্মাদ পাগলের পাল্লায় পড়েছে, না হলে কোনো ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে তার সাথে। রিপন ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, মরা মানে এই জঙ্গলে রাত্রেবেলা লাশ আসবে কোথা থেকে? আপনি অযথা আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না দয়া করে। লোকটি আবার হেসে বলল, বুঝছেই তো আছিস লাশের পাশে, ওই যে পেছনে ছই, তার মাঝেই তো আছে মরা।
গলা কাটা মরা। সে এক যজ্ঞের বলি কি না, এখন তো মরার উপরে বসে এই গহীন জঙ্গলে যজ্ঞ করতে হবে। হে তন্ত্র সাধনের অতি প্রাচীন একটা প্রথা, মরা পচে গেলে তো আবার একটা গলা কাটা মরার দরকার হবে। রিপন এবার বুঝতে পারলো এই গরুর গাড়িতে তাকে উঠিয়ে নেওয়ার আসল রহস্য তাহলে এটাই। কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই। গরুর গাড়ি যে এত জোরে ছুটতে পারে, তাও আবার রাতের অন্ধকারে এই দুর্ভেদ্য জঙ্গল ভেদ করে, তা তার জানা ছিল না। গাড়ি থেকে লাফ দিয়ে হয়তো অন্ধকারে গাছে ধাক্কা খেয়ে প্রাণটা চলে যাবে তার। রিপন কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। এদিকে ভয়ে তার গলা শুকিয়ে আসছে। জঙ্গলের সব কিছু আজ নিশ্চুপ, কোন শব্দ যেন কোথাও নেই, সবকিছু যেন মৃত। এর মাঝে রিপন দেখলো সামনে একটা জায়গায় আরো ঘন কালো অন্ধকার। হঠাৎ গরুর গাড়ির চাকা সেখানে কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেলো, আর ঠিক সেই সময় গাড়ির ছইয়ের মাঝ থেকে একটা কিছু ছিটকে এসে পড়লো তার কোলে। হাতে একটা লোমশ ভেজা চিটচিটে কিছু অনুভব করলো সে। ঠিক তখনই জঙ্গল ফুঁড়ে বেরিয়ে এলো একটা ফাঁকা মাঠ, আর ফাঁকা মাঠের সেই অবারিত জ্যোৎস্নার আলোয় রিপন দেখলো তার হাতে আর কিছুই নয়, এটা একটি মানুষের কাটা মাথা, যা এখনো চোখ খোলা অবস্থায়, জিহ্বা বের করা অবস্থায় আছে। তার দিকেই তাকিয়ে ভয়ে যেন কাঠ হয়ে গেল রিপন। শরীর যেন ঘেমে, হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাচ্ছিল তার বুক চিরে। সে প্রচন্ড একটা চিৎকার দিয়ে কাটা মাথাটা সেই গাড়োয়ানের দিকে ছুটে ফেলে গাড়ি থেকে দিল এক লাফ। তার শুধু অনুভব হলো সে কিছু ছোট ঘাসের মাঝে গড়িয়ে ছেঁচড়ে চলে গেল অনেকটা, আর গাড়িটা দ্রুত গতিতে মাঠের পরের জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে মিশে গেল। এরপরে তার আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরল, তখনও গায়ে ঠান্ডা হিমেল বাতাস অনুভব করছে সে। উঠে বসতে গিয়ে হাত পায়ে ব্যথা অনুভব করলো। এখনো সেই অন্ধকারেই শুয়ে আছে কোনো এক জঙ্গলের খোলা মাঠের মাঝে। কিছুক্ষণ চেষ্টার পর সে উঠে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখলো গহীন এক জঙ্গলের মাঝে যেন এক টুকরো ফাঁকা জমি, আর গাছের জন্য মনে হচ্ছে চারপাশের ঘন অন্ধকার যেন গিলে ফেলতে চাইছে তাকে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ঘন জঙ্গলের মাঝে এসেও জঙ্গলের চিরাচরিত কোনো শব্দই তার কানে আসছে না। চারপাশে সবকিছু কেমন নিস্তব্ধ, কোনো নিশাচর পশু পাখির শব্দ এখন পর্যন্ত কানে আসছে না। যেন এক নিস্তব্ধ মৃত্যুপুরী। ঝিঝি পোকাও যেন আজ ভয়ে চুপ করে লুকিয়ে পড়েছে কোনো এক অজানা আশঙ্কায়। রিপন উঠে দাঁড়ালো, শরীরে লেগে থাকা সমস্ত ধুলা ছেড়ে ফেললো। কিন্তু এবার কি করা যায়? কোন দিকেই বা যাওয়া যায়? এমন জঙ্গলে যেখানে দিনে সেই পথ হারিয়ে যাওয়ার কথা, সেখানে কি করে এত অন্ধকারে সে পথ খুঁজে পাবে? চারিদিকে ঘুরে কয়েকবার ভয়ার্ত গলায় চিৎকার করে রিপন ডাকলো, কেউ কি কোথাও আছেন? কেউ আছেন এখানে? এখানে কি কেউ থাকে? অবাক করা ব্যাপার হলো সে চারপাশে ঘুরে এতগুলো ডাক দিল, সেই ডাক প্রতিধ্বনিত হলো, কিন্তু তার শব্দ শোনা গেল না। মনে হলো তার ডাক এই ফাঁকা মাঠের বাইরে কোথাও গিয়ে যেন মিলিয়ে গেল হাওয়ায়। না, আর তো এভাবে থাকা যায় না। মাঠের মাঝ দিয়ে হাঁটতে শুরু করলো রিপন। মাঠ পেরিয়ে ঘন জঙ্গলে ঢুকে রিপন হাঁটতে লাগলো শুকনো পড়ে থাকা পাতার উপর দিয়ে। হেঁটে যাচ্ছে সে, এমন সময় মনে হলো কানের পাশ দিয়ে ফিস ফিসিয়ে কি যেন অনেক দ্রুত চলে গেল সামনে। শব্দটা এত দ্রুত চলে গেল যে ফিস ফিসানি ছাড়া আর কিছুই বোঝা গেল না। ভয়ে ভয়ে হাঁটতে লাগলো সে। অন্ধকারে কয়েকবার বড় গাছের সাথে ধাক্কাও লাগলো তার। সে হাত দিয়ে হাতড়ে চলেছে আস্তে আস্তে। ঠিক এমন সময় মনে হলো কোথা থেকে যেন ভেসে আসছে জোরে জোরে কিছু পড়ার শব্দ, কিন্তু শব্দটা কই বা কত দূর থেকে আসছে তা ঠিক বোঝা যাচ্ছে না। রিপন সাবধানে শব্দটা অনুসরণ করতে শুরু করলো, কিন্তু 5 মিনিট যাওয়ার পরে শব্দটা আচমকা থেমে গেল। না, ভারী বিপদে পড়া গেল তো। লাইট জাতীয় কিছু না আনার জন্য নিজের উপরে প্রচন্ড রাগ হলো তার। আর স্টেশনে বাকিটা রাত কাটিয়ে দিলেই এমন কি ক্ষতি হতো? নিজের উপরে এমন রাগ আর বিরক্তি নিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎ খেয়াল করলো তার সামনে দূরে একটা আলোর বিন্দুর মতো কিছু আভা দেখা যাচ্ছে। রিপন হাঁটার গতি কিছুটা বাড়িয়ে আলোর দিকে যেতে লাগলো। আলো যত কাছে এগিয়ে আসছে তত সেটা দীপ্তিমান হয়ে উঠছে। একটু পরেই দেখা গেল সেটা কুপিবাতি থেকে জ্বলা একটা আলো। মানুষের বসতির কথা ভেবে সে আরো দ্রুত এগোতে লাগলো। কাছে যেয়ে দেখলো, হ্যাঁ ঠিক, এটা একটা মানুষের বসতি। একটা ছোট্ট বাজারের মতো এলাকা, চারপাশে ঘন জঙ্গল আর মাঝে একটু ফাঁকা জায়গায় এতগুলো বাড়ি। বেশ অবাক করা ব্যাপার। রিপন সেখানে প্রবেশ করলো ঠিক, কিন্তু চারপাশে কেউ যেন তার দিকে তাকিয়েও দেখছে না। আশেপাশে সব খড় আর পাতা দিয়ে বানানো ঘরের দেয়াল, অনেকটা খোলা। বাজারে যেমন দোকান থাকে তেমন। অনেক লোক সেগুলোতে বসে নিজের মনে কি সব কথাও বলছে, কিন্তু কেউ তেমন স্পষ্ট করে কিছু বলছে না। রিপন এগিয়ে গেল একটা পিচ্চি মেয়ের দিকে। কাছে যেয়ে বলল, আচ্ছা
এখান দিয়ে একটা গ্রামের রাস্তা চলে গেছে। আমাকে কি বলতে পারো গ্রামটা কোথায়? মেয়েটি রিপনের দিকে তাকিয়ে বলল, সামনে সব বাড়ি পার হয়ে গিয়ে একটা নদী পাবেন, সেখানে দেখবেন নৌকা আছে, আর সেই নৌকায় করে সামনে নদী পার হয়ে গেলে দেখবেন একটা বড় বাজার আছে, তারপরে সেই গ্রাম। রিপন খেয়াল করে দেখলো মেয়েটাকে দেখে বা এখানকার লোকজনকে দেখে কেমন যেন অন্য অঞ্চলের মানুষ মনে হচ্ছে। আদিবাসীদের মতো চেহারা অনেকের, মনে হচ্ছে কোনো যাযাবর টাইপ লোকজনেরা। রিপনের দিকে যেন কারো খেয়াল করার সময় নেই। সে একে একে পেরিয়ে গেল সবগুলো বাড়ি। এরপরে সত্যিই দেখলো সামনে গাছের সারির পরে একটা নদী, আর সেখানে ঘাটের মতো কিছু একটা গাছের গুড়ি দিয়ে করা। সেখানেও কিছু লোকের জটলা দেখতে পেল সে। কাছে গিয়ে জানতে পারলো এখানে যে নৌকা থাকার কথা সেটা চলে গেছে অনেক আগেই, এখন আবার নৌকা আসবে 1 সপ্তাহ পর। এদিকে বেশ চিন্তায় পড়ে গেল রিপন। এই রাতে সে কাউকে চেনে না, জানেও না, কিন্তু কি করা যায়? কিছু সময় চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল যাই হোক না কেন সে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করবে। বাজার পর্যন্ত এমন করেই চলে যাওয়া যাবে, এই ভেবে নদীর এক পাশ ধরে হাঁটতে শুরু করলো রিপন। কিছু দূর গিয়ে একটা সমস্যা দেখা দিল। নদীর পাড় তখন আস্তে আস্তে অনেক উঁচু হয়ে যাচ্ছে, আর নিচে প্রচুর পরিমাণে কাদা, সেই সাথে কাশফুলের গাছের জন্য হাঁটাও যাচ্ছে না। বাধ্য হয়ে তার নদীর পাড় থেকে একটু ওপরে উঠতে হলো। ওপরে উঠেই তার খেয়াল হলো কিছু একটা তার পিছু পিছু আসছে। কাশফুলের গাছের মাঝে পেছনে কারো হেঁটে আসার শব্দ পেয়ে সে পেছনে তাকাতেই দেখে একটা কুকুরের মতো কিন্তু বিশাল ছায়ামূর্তি তার পিছু নিয়েছে। ভয়ে আরো দ্রুত হাঁটা দিল রিপন, কিন্তু ততক্ষণে সে খেয়াল করলো সিম আরো কিছু ছায়ামূর্তি তাকে চারপাশ থেকে ঘিরে ধরে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটতে শুরু করেছে। একটু পরে তাকে আরেকটু ভীত করতেই যেন চারপাশ থেকে ভেসে আসতে লাগলো গড় গড় রাগান্বিত শব্দ। শব্দ শুনে স্পষ্টই মনে হলো এগুলো কুকুর ছাড়া আর কিছু নয়। আর সেই কুকুরের গোঙানি যেন নদীর পাড়ের নিস্তব্ধতা আরো ভয়ানক করে তুলছে। রিপন আরো দ্রুত হাঁটতে শুরু করলো যেন দৌড়ের মতো করে, কিন্তু সামনে যেতেই নজরে এলো একটি কুকুর। ছায়ামূর্তি ভেঙে যেন সে এখন পরিপূর্ণ এক শয়তান, কারণ এমন বিশাল দেহি কালো লোমশ কুকুর ইহ জগতে আর হতে পারে না। কুকুরের চারপাশ ঘিরে যেন একটা কালো আভা, সারা শরীরে বড় বড় কালো রুমের মাঝে 2 চোখ যেন আগুনের মতো দপদপ করে জ্বলছে, আর মুখ থেকে ঝুঁকে রয়েছে বিশাল এক জিহ্বা। ভয়ে রিপনের হাত পা যেন অসাড় হয়ে গেল। তবে কি এই নদীর পাড়েই আজ এই জীবনের সমাপ্তি? জীবনের শেষ শক্তি দিয়ে লড়তে চায় সে। যা আছে আজ কপালে। সোজা নদীর পাড় ধরে দৌড়াতে শুরু করলো সে। পেছনে যেন আরো অনেক দৌড়ের শব্দ আর সেই গড়গড় গড়গড় আওয়াজ। একটু দূরে দৌড়ে রিপন দেখলো নদীর পাড়ের এখানে দিয়ে আর যাওয়া সম্ভব নয়। সে পাশের কাশবন দিয়ে ডান দিকে দৌড়াতে শুরু করলো। কিছু দূর গিয়ে আবার শুরু হলো বড় বড় গাছে ঘেরা সেই দুর্ভেদ্য জঙ্গল। তার মাঝে দিয়ে আবছা অন্ধকারে আবারও অনিশ্চয়তার দিকে যাত্রা। পেছনে কুকুরগুলোর শব্দ তখন আর পাওয়া যাচ্ছে না। পায়ের নিচে শুকনো পাতার একটা মচমচ শব্দ শুধু। এবারও যেন একটা অদ্ভুত ব্যাপার, এত বড় বন তারপরেও এত নিস্তব্ধ, কোনো পশু বা পাখির শব্দ পর্যন্ত নেই। যেন কিসের ভয় আজ সবাই চুপ। আবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলো রিপন। আবারও সেই গ্রামের মতো দূরে একটা আলোর বিন্দু দেখা দিল। রিপন এবার দেখতে পেল এবারও একটা গ্রাম আছে ভেবে দ্রুত হাঁটা দিল রিপন। যতই আলোটার কাছাকাছি এগিয়ে যাচ্ছে সে, ততই যেন স্পষ্ট হয়ে উঠছে এক সারি আলো। কিছুদূর পর পর একটা সমান লাইন ধরে এগিয়ে চলেছে আরো গভীর জঙ্গলের দিকে। রিপন যখন সেই আলোটার কাছে পৌঁছালো তখন সে দেখলো এটা একটা বাঁশের মশাল। সেই সাথে একটা মাটির হাঁটা পথ ধরে অনেকগুলো মশাল এগিয়ে গেছে আরো সামনের দিকে। রিপন সেই মশালের পাশে হাঁটা দিয়ে আরো গভীর জঙ্গলের ভেতরে যেতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পরে রিপন দেখলো সামনে একটা পুরো মন্দির, তার চারপাশে জ্বলছে অসংখ্য মশাল। মন্দিরের দেয়ালে জমেছে শ্যাওলার আস্তরণ, আর কিছু ফেটে যাওয়া জায়গায় বট অশ্বত্থের গাছ। তবে দেখে মনে হচ্ছে এখানে মানুষ বাস করে। রিপন চারপাশ ভালো করে দেখতে লাগলো। এর মাঝেই সেই ভাঙা মন্দিরের সামনের দরজা খুলে বের হয়ে আসলো একজন পুরোহিত টাইপের লোক। তার পরনে কমলা রঙের ধুতি আর গায়ে জড়ানো একটি সাদা চাদর। সেই সময় ঘরের ভেতর থেকে আরো বের হয়ে আসলো জনচারেক লোক। তাদের সবার পরনে সাদা ধুতি ও সাদা চাদর। রিপনকে দেখে সেই লোকটি শান্ত গলায় বলল, তুমি এত রাতে এখানে কিভাবে? এই যে গহীন জঙ্গলের মাঝে তো দিনেও কেউ আসে না, আর এই রাতের বেলায় তুমি এখানে এসেছো। রিপন তখন মোটামুটি সবকিছু খুলে বলল। লোকটি বলল, আজ এমন একটা তিথি যে তিথিতে অনেক তন্ত্র সাধক তাদের পরিপূর্ণ দীক্ষা নিতে আসবে। হাজির করবে নানান শক্তিশালী শয়তানকে। দেখছো না, আজ কোনো ঝিঝি পোকা পর্যন্ত ডাকছে না। তুমি আজ এই গভীর জঙ্গলে এসে বিরাট ভুল করেছ। আজ এখানে তুমি অনেক কিছুই দেখবে যার সাথে বাস্তব দুনিয়ার কোনো মিল নেই।
রিপন এখন কি করবে ভেবে পায় না। সে লোকটিকে বলে, আজকে রাতটুকু এখানে থেকে কাল সকালেই চলে যাব। লোকটি এবার কিছুক্ষণ ভেবে গম্ভীর মুখে জানায়, তুমি বা আমরা চাইলেও আজ তোমাকে এখানে রাখতে পারবো না। তোমাকে আজ রাতের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। যতটা পারো এই গহীন জঙ্গল থেকে দূরে চলে যাও। তুমি নদীর পাড়ে যে কুকুরগুলো দেখেছো, তারা তোমাকে আবার টেনে নিয়ে এসেছে এই গহীন অরণ্যে। তারা চায় তুমি আবার এখানে আসো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বের হয়ে কোনো নদী বা রাস্তায় যেয়ে লোকালয়ে ফিরে যাও। সময় খুব কম। লোকটি একটি মশাল তুলে রিপনের হাতে দিয়ে বলল, এই যে সোজা পথটা চলে গেছে, মশাল নিয়ে এই সোজা পথ ধরে চলে যাও। ওখানে গেলে মানুষের দেখা পেতেও পারো, বা নদী পার হয়ে চলে যাবে। তবে এই পথ দিয়ে গেলে হাতের বাম পাশে একটা পুরাতন শ্মশান পাবে। সেটার ভেতরে যাবে না, সেটা থেকে যতটা সম্ভব দূরে থাকবে। রিপন আর কিছু না বলে মশাল হাতে নিয়ে তাদের দেখানো পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে সেই রাস্তা ধরে লাগানো মশালের সারি শেষ হয়ে গেল। হাতের মশালটা উঁচু করে ধরে হাঁটতে হাঁটতে সে হাঁটা পথটা মিশে গেল দুর্ভেদ্য জঙ্গলে। হাতের বাম পাশে তখন একের পর এক ছোট ছোট ক্ষয়ে যাওয়া দেয়াল চোখে পড়লো তার। দেয়ালগুলো পার হয়ে সামনে এগোতেই দেখলো একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে ছোট একটা আগুনের কুণ্ডুলি জ্বলছে। হঠাৎ কোথা থেকে একটা দমকা বাতাস এসে দপ করে তার মশালটা নিভিয়ে দিল। আবারও ঘন কালো অন্ধকার ঘিরে ধরল তাকে। সে ভাবল আগুনের কুণ্ডলি থেকে আবার মশালটা জ্বালিয়ে নিয়ে আসবে। মশালটা জ্বালানোর জন্য সে কিছুটা সামনে এগোতেই দেখলো চারপাশে অসংখ্য চড়ুই পাখি মরে পড়ে আছে। আর একটু এগোতেই রিপনের যেন শরীরের শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের হিম শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। গাছের নিচে সেই কুণ্ডলি পাকানো আগুনের সামনে চোখ বন্ধ করে একটা কাটা মাথা লাশের ওপরে পদ্মাসনে বসে আছে সেই গরুর গাড়িতে দেখা বৃদ্ধ লোকটি। আর আগুনের সামনে কিছু লাল সিঁদুরের আঁকি বুকের মাঝে কাটা মাথাটা আছে। তখনও সেই কাটা মাথাটা চোখ খুলে রেখেছে, আর লোকটি বিড়বিড় করে কি যেন সব উচ্চারণ করছে আপন মনে। রিপন বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। সে না চাইতেও তার সেই পুরোহিতের নিষেধ করা শ্মশানের মাঝেই সে চলে এসেছে। এবার তাহলে আর নিস্তার নেই। ভয়ে যেন তার পা উঠছে না মাটি থেকে। নিজের মনেই তখন খুব করে যাচ্ছে যেন এখানেই জ্ঞান হারায়। এই সব কিছু আর সে দেখতে চায় না। এতদিন শুধু লোকের কাছে শুনেছে ভয়ের বিভিন্ন কথা, কিন্তু আজ এভাবে প্রত্যক্ষ করতে হবে তা সে ভাবতেও পারেনি। হাতের মশালটা ছুঁড়ে ফেলে দিয়ে একটা দৌড় দেওয়ার প্রস্তুতি নেয় সে। আর মশাল ফেলে দেওয়ার শব্দে চোখ মেলে তাকায় পদ্মাসনে বসে থাকা সেই লোক। আর রিপনের দিকে চেয়ে বিকট এক হাসি দিয়ে বলে, কিরে, আমার থেকে পালানো বুঝি এতই সহজ? জঙ্গলে আমি আসার সময় তো দিয়েছি অদৃশ্য এক বলয়। এই মায়া ভেদ করে তুই যাবি কোথায়? তোকে বারবার যে ফিরে আসতে হবে আমার কাছেই। আজ আমার যে একটা নরবলি দিতে হবে। তোর জন্মই হয়েছে আমার পুজোয় বলি হতে। এই কথা বলেই লোকটা সেই কাটা মাথা লাশের বুক থেকে নেমে একটা খাড়া হাতে এগিয়ে আসলো রিপনের দিকে। রিপন জীবনের শেষ চেষ্টা দিয়ে সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে পেছনে ফিরে ছুটতে লাগলো। দিক শূন্য হয়ে অন্ধকারে ছুটে চললো সে। কোন দিকে যাচ্ছে সেই খেয়াল নেই, শুধু জানে তাকে বাঁচতে হবে। পেছন থেকে ভেসে আসছে সেই কুকুরের গড়গড় শব্দ। আরো জোরে দৌড়াতে লাগলো সে। কিছুটা পথ দৌড়ে এসে একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেল রিপন। তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল অনেক ডাকাডাকির শব্দে। চোখ মেলে তাকিয়ে দেখে চারপাশে দিনের আলো চকচক করছে। পাশে দাঁড়িয়ে এক মাঝবয়সী লোক তাকে ডাকছে। খেয়াল করে দেখলো এই নদীর পাড়ে কাদামাটির মাঝে শুয়ে আছে সে। তার থেকে হাত পিশেক দূরে নৌকা বাঁধা। সে উঠে বসে লোকটাকে বলল সে এখন কোথায়। সেই লোকটা জানালো এটা ঘাট, আর সে এই নৌকার মাঝি। সকালে নৌকা নিয়ে এপাশে এসে লোকজন পারাপারের জন্য এসে দেখে রিপন কাদামাটিতে পড়ে আছে। মাঝি তাকে এখানে এভাবে পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কিছু উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়। এরপর রিপন নদী পার হওয়ার জন্য নৌকায় উঠে বসে। নৌকায় আসতে আসতে সে মাঝিকে জিজ্ঞাসা করে, এই জঙ্গলে কোনো বসতি বাড়ি বা কোনো মন্দির আছে? মাঝি তাকে জানায় সেই কিশোর কাল থেকে সে এখানে লোক পারাপার করে, কিন্তু এখানে কোনো লোক বসতি বা কোনো মন্দিরের কথা সে কখনো শোনেনি। রিপন অনেকটা অবাক হয়ে যায় এই কথা শুনে। তাহলে কাল সারা রাত কি হলো তার সাথে? কারা ছিল সেই আদিবাসী, সেই গ্রামের ঘর বাড়ি, লোকজন আর বড় মন্দির সহ পুরোহিত? তবে সবকিছু কি মিথ্যা, যার কোনো কারণ বা ব্যাখ্যা সে দাঁড় করাতে পারেনি? সেই রাতের সেই অভিজ্ঞতায় বদলে যায় তার জীবনের অনেক কিছু। কিন্তু এই ঘটনাটি আমি লেখা শুরু করেছি গত বছরের জুলাই মাস থেকে। আমার জীবনের সবচেয়ে লম্বা সময় ধরে লেখা ঘটনা এটি। কোনো কারণে বারবার শুধু পিছিয়ে যেত আমার লেখা।
আমি এই ঘটনা লিখতে যে কয়েক লাইন টানা লেখার পরে আর কিছুতেই লিখতে ইচ্ছে হতো না কিংবা মনোযোগ দিতে পারতাম না। আর এই ঘটনা লিখতে যে আমার কম্পিউটার 3 বার নষ্ট হয়েছে, যার কারণে ঘটনা লেখা শেষ হওয়ার পরেও আমাকে 15 দিন বসে থাকতে হয় শুধু ঘটনাটি মেইল করার জন্য। ঘটনা লেখার শেষ 2 মাসে তো আমি 5 রাতের বেশি কোনো একটা অচেনা জঙ্গল নিয়ে দুঃস্বপ্নও দেখেছি। আমি জানি না এই ঘটনা লেখার সাথে আমার সাথে ঘটা এই সমস্ত ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, বা হয়তো কোনো কিছুই নেই, এই সব কিছুই কাকতালীয়। তবে অবশ্যই এই ঘটনা আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, নতুন ঘটনা পাঠাতে অনেক লেট হওয়াতে আমি সরি প্রিয় লিসেনার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে, ইনশাল্লাহ। ওয়ালাইকুম রাসেল ভাই, আমার নাম নাবিলা আক্তার নিপা। আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর থলে থাকতে পছন্দ করেন। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার হোম টিউটারের বড় বোনকে নিয়ে। আমাকে যেই আপু পড়াতে আসতো, একদিন মাগরিবের নামাজের পর ফোন দিয়ে হঠাৎ বলল আমি আজ পড়াতে আসতে পারবো না, আমার বড় আপুকে নিয়ে হসপিটাল যাচ্ছি। তার পরের দিন যখন আমার সেই আপু আমাকে পড়াতে আসে, তখন জানতে পারি তার বড় বোন প্রেগনেন্ট ছিল। হঠাৎ তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। তার বড় বোনের এই নিয়ে 3 বার মিসক্যারেজ হলো। সেই আপুকে অনেক ডাক্তার দেখানোর পরে ডাক্তারের রিপোর্টে মিসক্যারেজ হওয়ার কোনো লক্ষণ ছিল না বলে ডাক্তার জানায়। পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর তার পরিবার বেশ কিছু হুজুরকে দেখায়। এর মধ্যে একজন হুজুর বলেন ওনার সাথে খারাপ জিনের আসর আছে, যার কারণে গর্ভ অবস্থায় তার বাচ্চাকে মেরে ফেলে কোনো খারাপ জিন। এরপর আপুদের পরিবারের কাছে বেশ কিছু অগ্রিম টাকা দাবি করেন তিনি ওনার পারিশ্রমিক হিসেবে, আর বলেন উনি চেষ্টা করে দেখবেন। তারপর উনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তাই আপুদের পরিবার সবাই ঠিক করলো এই হুজুরের কাছে ট্রিটমেন্ট করাবেন না। এর কিছুদিন পর ওনারা রুকিয়া সেন্টার থেকে একজন রাকি নিয়ে আসে ওই আপুর ট্রিটমেন্টের জন্য। সেই রাকিকে সব ঘটনা খুলে বলা হয় যে আপু যখনই বাচ্চা কনসিভ করে কিছুদিন পর মিসক্যারেজ হয়ে যায়। এছাড়াও ওই আপুকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ভালো গাইনোকোলজিস্ট দেখানো হয়। এবারও রিপোর্টে কিছু ধরা পড়ে না। এরপর সেই রাকি আপুকে বিভিন্ন সূরা ও কোরআনের আয়াত পড়ে রুকায়া করতে থাকে। হঠাৎ আপুর চোখ বড় বড় হয়ে যায়, খিঁচুনি ওঠে। রাকি এইসব দেখে আপুর আম্মুকে ধরে রাখতে বলে। আপু চিৎকার দিয়ে ওঠে এবং আপু বলে যে তোর অভিশাপ লাগছে, মরণ আছে কপালে, বুঝবি মরণের স্বাদ কেমন। রাকি রুকায়া করেই যাচ্ছিল, সে থামছিল না। কিছুক্ষণ পর আপুর মাথায় ফু দেয় আর আপু তার আম্মুর গায়ে হেলান দিয়ে ঢলে পড়ে। এরপর আপুর বাবাকে রাকি বলেন আপনার মেয়ের সাথে খুব খারাপ জিনের কোনো একটা সম্পর্ক রয়েছে বা আসর আছে। আগামীকাল আমি জিন হাজির করার চেষ্টা করব। আজকের মতো আপুকে আর কিছু করতে হবে না। এবং সেটা তেল এবং সেই তেলের মধ্যে কালো জিরা পড়ে সেটা ব্যবহার করতে বলে গোসলের আগে, এবং যখনই পানি খাবে পানির সাথে 1 চিমটি করে কালো জিরা মিশিয়ে খেতে বলেন। এরপরে তিনি চলে যান। আপুকে বাসায় নিয়ে আসা হয় এবং রাকির কথা মতো গায়ে তেল মেখে আপু গোসল করতে চায়। এর পরের দিন সেই রাকি আপুকে ট্রিটমেন্ট করতে আসে এবং আবার কোরআনের বিভিন্ন আয়াত পড়ে রুকাইয়া করতে থাকে। হঠাৎ দেখা যায় আপু রাকিকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তখন রাকি আপুর আম্মুকে বলে উনি এখন জিন দ্বারা পসেসড, ওনাকে সাবধানে ধরে রাখতে হবে। তারপর রুকায়া সূরা পড়তে পড়তে আপুর মাথার উপর হাত দিয়ে জিজ্ঞেস করে তুই কোথা থেকে এসেছিস, কেন তুই ওর বাচ্চাকে নষ্ট করে দিস। 2-3 বার জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর আসে না। এরপর রাকি আবার কোরআনের আয়াত পড়ে এবং ধমক দেয়। পরে আপুর মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে যে সে নাকি মেরেই ফেলবে এবং সে কোনোভাবেই কোনো বাচ্চা এই পৃথিবীতে আসতে দেবে না। পরে আপুর মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে যে ও আমার বউ বাচ্চাকে মেরেছে এবং সেই কারণে সে তারও সন্তান হতে দেবে না। তারপর রাকি জিজ্ঞেস করলো তোমার সন্তানকে ও কিভাবে মারলো। তখন আপুর ভেতর থেকে সেই কণ্ঠটা বলে ওঠে, মানে আপুই বলে ওঠে যে সে বাথরুমের রাস্তার পাশে একটা বটগাছ ছিল, তার নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই বটগাছের নিচেই নাকি একটা জিনদের থাকার জায়গা ছিল। সেইখানে একটা জিনের বাচ্চাকে সে ভুলবশত পা দিয়ে বসে এবং পায়ের চাপে সে মারা যায়। মূলত মারা যাওয়ার আগে ওই জিন অভিশাপ দিয়ে বলে তুই আমার সন্তানকে পা দিয়ে মেরে ফেলেছিস এবং সে তার সন্তান কোনোদিন হতে দেবে না। কিছুক্ষণ পরে মা জিনটাও মারা যায়। পাশে ছিল সেই পুরুষ জিনটা, মানে জিনটার স্বামী জিনটা তখন আপুকে আসর করে। তারপর রাকি স্বামী জিনটাকে বলে দেখো তুমি ওকে ছেড়ে দাও, ভুল তার হয়েছে, এটা ঠিক, এবং ভুল মানুষেরই হয়। এরপর জিনটা বলে আমি ওর ভেতর থেকে যাব না, আমি কখনোই ওকে মা হতে দেব না।
তারপর রাখি এভাবে জিনটাকে বশ করার চেষ্টা করে। এভাবে কিছুক্ষণ রিচুয়াল করার পর জিনটাকে বলে, কি করলে তুমি ওকে ছেড়ে যাবে? জিনটা বলে, একটা শর্ত আছে, তাকে একটা মৃত্যুর পরীক্ষা দিতে হবে। যদি এই পরীক্ষায় সে পাশ করে তাহলে আমি ওকে সব অভিশাপ থেকে মুক্ত করব। তারপর রাকি বলে, কি শর্ত তোমার? জিনটা বলে, আজ রাতে ও একটা স্বপ্ন দেখবে। স্বপ্নটা এমন হবে যে ওর কোনো আপনজন ওকে এসে ঘুমের মধ্যে ডাকবে। যদি ও সেই ডাক শুনে ঘুম থেকে জাগে তাহলে ওকে মেরে ফেলবো। আসলে জিন মানুষের রূপ ধরে মারতে আসবে। যদি ভুল করে চোখ খোলে তাহলে আজকেই ওর শেষ রাত। আর যদি ও ঘুম থেকে না জাগে তাহলে ওর কোনো ক্ষতি হবে না, আর আমিও ওর ভেতর থেকে অভিশাপ মুক্ত করে চলে যাব। এরপর আপুকে রাতের খাবার খাওয়ানো হয় এবং পরিবারের লোকজন তাকে অনেক কিছুই বলে, কিন্তু আপু বলে যে আমি মা হতে চাই, আমার সন্তান না হলে আমি বাঁচবো না, আমি এই শর্তে রাজি আছি। তারপর রাতে আপুকে ঘুমানোর জন্য তার রুমে একা থাকতে দেয়া হয়, সব লাইট অফ করে, যেন একদম শুনশান নীরবতা। সকলেই ঘরের বাইরে রাত জেগে থাকে যেন আপুর কোনো সমস্যা না হয়। সকলেই চিন্তিত। অতঃপর আপু ফজরের আজানের পর রুম থেকে বের হয়। অতঃপর আপু বাসার সবাইকে জানায় আপুর বাবা নাকি স্বপ্নে তার নাম ধরে ডাকছিল। স্বপ্না, স্বপ্না আমাকে মেরে ফেলছে। তার বাবার এই আর্তনাদ শুনে আপু নিজেকে ধরে রাখতে না পেরে উঠতে যাবে, এমন সময় রাকির কথা মনে পড়ে এবং সে চোখ না খুলে চুপচাপ শুয়ে থাকে। সে কোনোভাবেই চোখ খুলে না। তারপর সে বালিশে হেলান দেয়, আর কিছুক্ষণ পর দেখে তাকে আর কেউ ডাকছে না। এরপর ফজরের আজান ভেসে আসে। এরপর আপু চোখ খুলে বাসার সবার কাছে গেলে সবাইকে ঘটনাটা খুলে বলে। সবাই খুব স্বস্তি ফিরে পায় এবং এটা ছিল একটা ফাঁদ। ঘুম ভেঙে তাকালেই আপুকে হয়তো নিয়ে যেত। পরের দিন রাকির কাছে আবার আপুকে নিয়ে যাওয়া হয়। এরপর রাকি আপুর মুখ থেকে সবকিছু শোনে এবং আপুকে বলে, আলহামদুলিল্লাহ, তোমার ঈমান খুব মজবুত। তুমি আজান শুনে উঠেছ, কিন্তু যদি সেই ডাক শুনে উঠে যেতে তাহলে আজকে তুমি দুনিয়ায় থাকতে না। আশা করি জিনের আসরটা কেটে গেছে। এর কিছুদিন পর আপু প্রেগনেন্ট হলো এবং কয়েক মাস গেল। শেষে আপুর একটা পুত্র সন্তান হলো কোনো সমস্যা ছাড়াই। কি কোনোদিন পাবো কিনা জানি না। আমার নাম লিয়া। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর। ছোটবেলা থেকে আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। কোনো কিছুতে ভয় ডর ছিল না। এক কথায় বলতে গেলে আমার আচার আচরণ ছিল ছেলেদের মতো। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসি। 2019-এ আমি এসএসসি পরীক্ষা দিই। তারপর পরে আমি ঢাকাতে একটা কলেজে ভর্তি হই। ঢাকাতে আমি আর আমার কাজিন রিতিকা উত্তরার ফায়দাবাদ নামক একটা এলাকায় সাবলেট একটা বাসায় উঠে পড়ি। যাদের বাসা, তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেন এবং আমার বোন রিদিকাও একটা পার্ট টাইম জব শুরু করে, যার জন্য সারাদিন আমি বাসায় একাই থাকতাম। কখনো কোনো জিনিস নিয়েই আমার মধ্যে ভয় কাজ করতো না, আর জিন ভূত তো কখনো বিশ্বাসই করতাম না। ঘটনা শুরু 2020-এর ফেব্রুয়ারি মাসে। প্রতিদিনের মতো ওই দিন আমি বাসায় একাই ছিলাম। বাসায় রুম ছিল 3টা। এক রুমে আমি আর রিদিকা থাকতাম, আরেকটাতে ওই বাসার ভাইয়া ভাবি, আরেকটা রুম ফাঁকাই থাকতো। ওই রুমটা ভেতর সাইড হওয়ায় খোলা থাকলেও রুমে আলো আসতো না, আর আমারও আলোতে ঘুম আসতো না, যার কারণে আমি প্রায় সময়ই ওই রুমে বেশি ঘুমাতাম। ঘটনার দিন ওই রুমে দুপুরে খাবার খাওয়ার পরে শুয়ে ফোন ইউজ করছিলাম। হঠাৎ করেই প্রচুর মাথা ব্যথা শুরু হয়, যার কারণে আমি কাঁথা দিয়ে মাথা মুড়ি এবং ঘুমানোর চেষ্টা করি। হালকা ঘুম ঘুম ভাব হঠাৎ শুনতে পাই কি যেন ফিস ফিস করে কথা বলছে। আমি তেমন পাত্তা দিইনি, ওভাবেই শুয়ে থাকি। কিছুক্ষণ পর বুঝতে পারি কেউ একজন আমার পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিচ্ছে। ওই মুহূর্তে আমি ভেবেছিলাম হয়তো পাশের বাসার আপু এসে দুষ্টুমি করছে। বাসার দরজা বন্ধ, কেউ কিভাবে আসবে এটা আমার মাথায় ওই মুহূর্তে আসেনি। আমি কাঁথার ভেতর থেকেই মাথা না বের করেই আমার কাঁথা যে সরাচ্ছিল তার হাত ধরে ফেলি। হাত ধরা অবস্থাতেই মাথা বের করে আমি দেখতে পাই আমার সামনে কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করি আমি কারো হাত ধরে আছি, কিন্তু আমার সামনে কিছু নেই। ব্যাপারটাতে ওই মুহূর্তে একরাশ বিস্ময় আর আতঙ্কে আমি ঘাবড়ে যাই। কি ধরে আছি আমি তাহলে? আমি কি করব কয়েক সেকেন্ড বুঝে উঠতে পারছিলাম না। তারপর দৌড় দিয়ে আমি অন্য রুমে চলে আসি। রাতে সবাই বাসায় ফিরলে আমি সবাইকে ঘটনাটি বলি। আমার বোন খুব ভয় পেয়ে যায়। পরের দিন আমার বোন অফিসে যাবার আগে আমাকে বারবার বলে যায় আমি যেন রুম অন্ধকার করে না থাকি, কে শোনে কার কথা। এই ব্যাপারটাকে আমার মনের ভুল ভেবে নিয়েই আমি ওই দিন সন্ধ্যায় আমার রুমে লাইট অফ করে শুয়েছিলাম। হঠাৎ আমার রুমে টেবিলের ওপর থেকে কিছু পড়ার শব্দ পাই। তারপর পরই কারো ভারী নিঃশ্বাস আমার ঘাড়ে লাগে। মনে হচ্ছিল কেউ খুব জোর করে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর তখনই কিছু একটা আমার বুকের ওপরে চেপে বসে। ওই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। নড়াচড়া করার চেষ্টা করতে থাকি। ওভাবে কিছুক্ষণ থাকার পর আয়াতুল কুরসি মনে মনে পড়ি এবং জিনিসটা চলে যায়। বাকি সময়টা আমি দোয়া কালাম পড়তে থাকি।
রাতে হৃদিকা বাসায় আসে। এইসব নিয়ে আমি আর কিছু জানাইনি, ভেবেছি ও ভয় পাবে। আমার পড়ার টেবিলের ওপর থেকে একাই সবকিছু পড়ে যায়, জানালায় জোরে জোরে শব্দ হয়। এবং ওই দিন রাতেই আনুমানিক 1টার দিকে আমি গল্পের বই পড়ছিলাম আর হৃদিকা ফোনে কথা বলছিল। হুট করে আমার টেবিলের ওপর থেকে একাই সবকিছু পড়ে যায় এবং জানালায় জোরে জোরে শব্দ হয়। বলে রাখা ভালো, আমরা থাকতাম 7 তলায়, আর ওই বাসার আশেপাশে 5 তলার বেশি আর কোনো বাড়ি ছিল না। ময়লা ডোবা ছিল আমাদের জানালার সাইডটাতে, তাই কোনো মানুষের জানালায় শব্দ করে মজা করার প্রশ্নই আসে না। আমি হৃদিকা প্রচুর ভয় পেয়ে যাই, কিন্তু হৃদিকে আর ভয়ের ব্যাপারটা আমি বুঝতে দেইনি। আমি জোরে বলে উঠি, এইসব না করে আমার সামনে এসে কথা বলো। আর তখনই ভারী কর্কশ একটা কণ্ঠস্বর আমি শুনতে পাই, আসবো। আমি আর হৃদি দুজনেই ভয় পেয়ে যাই, আর কিছু না বলে আল্লাহর নাম নিতে থাকি, আর কেউ ঘুমাতে পারি না। তারপর কিছুদিন আর কোনো শব্দ পাই না। ধীরে ধীরে প্রায় সকালে উঠে খেয়াল করতে লাগলাম আমার শরীরের বিভিন্ন জায়গায় নীল নীল চাকা চাকা দাগ, যেমনটা ব্যথা পেলে হয় বা কেউ মারলে হয়। আম্মুকে সব জানাই। আম্মু বলে বাসা চেঞ্জ করতে। ওই মাসে আমরা বাসা চেঞ্জ করে একটা 2 রুমের বাসায় উঠি। কিছুদিন আর কোনো সমস্যা হয় না, ধীরে ধীরে ভয়ও কমে যায়। তবে কোনো এক অজানা কারণে আমার চুল পড়া শুরু হয়। ক্যান্সার রোগীর মতোই চুল ধরলেই উঠে আসতো। ডাক্তারকে দেখালাম, ভিটামিন খেতে বলল। যাই হোক, এর মধ্যেই কোভিডের শুরু, লকডাউন চলছে। রাত জেগে মুভি দেখে সকালের দিকে ঘুমাতাম। তো ওই দিন রাতে আমি আর হৃদি শুয়ে মুভি দেখছিলাম। আমার বিছানার সাইডে জিনিস সাজিয়ে রাখার মতো একটা জায়গা আছে, ওইখানে একটা ফটো ফ্রেম আর টুকিটাকি জিনিস। ওই দিন পেয়ারা কেটে খাওয়ার পর একটা চাকু আমি ওইখানে রাখি। চাকুটি ছিল হৃদির সাইডে। হুট করে আমার আগের মতো পায়ের সাইড থেকে পানির বোতল পড়ে যায়। তখন ভাবছিলাম হয়তো পা লেগে পড়েছে। এর কিছুক্ষণ পরেই আমার মাথার সাইডে খাটের ওপর রাখা সবকিছু একসাথে পড়ে যায়। ওই চাকুটা ওই কর্নার থেকে ঠিক আমার মাথার কাছে এসে পড়ে। 1 ইঞ্চির মতো দূরত্ব ছিল। কোনো যুক্তি দিয়ে এই ব্যাপারটাকে আমি উড়িয়ে দিতে পারছিলাম না। ফ্যানের বাতাসে চাকু পড়া সম্ভব না, আর পড়লেও হৃদির সাইডে পড়বে। আমার এই পাশে আসা কোনোভাবেই সম্ভব না। ওইভাবে কিছু সময় যাওয়ার পর আচমকা কারেন্ট চলে যায়। আমার ঘরে অন্ধকারে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মনে হতে থাকে খাটের নিচে কিছু একটা শব্দ হচ্ছে। ওভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ শুনি ফজরের আজান দিচ্ছে। তারপর আয়াতুল কুরসি পড়ে আমরা ধীরে ধীরে ঘুমিয়ে যাই। দুপুর 12টার দিকে হৃদি হঠাৎ বিকট শব্দে কান্না করে ওঠে। আমি বুঝে ওঠার আগেই আমার হাতে কামড় বসিয়ে দেয়। আমি ঘাবড়ে গিয়ে ভাবি ওকে হয়তো জিন ধরেছে, তাই ও আমাকে মারতে যাচ্ছে। আমি জোরে জোরে কান্না করতে করতে বলতে থাকি, আমাকে মেরো না। আর ওইদিকে ও কান্না করছে আর বলছে, ছাড় ছাড় ছাড়। একটু পর ও স্বাভাবিক হয়ে বুঝতে পারে আমার কিছু হয় নাই। তখন ও শান্ত হয়ে আমাকে ধরে দোয়া পড়ে ঝাড়ফুঁক দিতে চায়, কিন্তু আমি ওর কাছে যেতে চাই না। ধীরে ধীরে আমি স্বাভাবিক হই। তারপর ও যা বলে তা এমন, হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। স্পষ্ট দেখতে পায় একটা লম্বা কালো আকারের অবয়ব, তার চোখ দুটো রক্তবর্ণ, আমাদের দিকে তাকিয়ে আছে। তখনই তার সাথে হৃদির চোখে চোখ পড়ে যায়। আর তারপরই ওই অবয়ব ওখান থেকে এগিয়ে এসে আমার মাথার দিকে, আমার ভেতরে ঢুকে যায়। যার কারণে ও ভেবেছে আমাকে জিনে ধরেছে। আর শুনেছিল কাউকে জিনে ধরলে নাকি হাত কামড় দিলে জিন চলে যায়, তাই সে আমার হাতে কামড় দিয়েছিল। এই সব বলতে বলতে ও খেয়াল করে আমার ঘাড়ে রক্ত, একসাথে অনেকগুলো আঁচড়ের চিহ্ন, রক্ত বের হচ্ছে। আর সাথে সাথে খেয়াল করি তখন ওর হাতেও একইভাবে কেটে গেছে, কিন্তু আমরা এতটাই ভয়ে ছিলাম, কোনো ব্যথা অনুভব করছিলাম না। আশ্চর্যের ব্যাপার হলো আঁচড়গুলো হাতের নখ দিয়ে দেয়া, যা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল আগেকার মানুষ ইট পুড়িয়ে যেভাবে ঝামা তৈরি করতো এবং সেটা দিয়ে সে বিভিন্ন জিনিস পরিষ্কার করতো, ওই টাইপের ধারালো কিছু দিয়ে হয়তো আঘাত করেছে। আমি এক মুহূর্ত রুমে বসে থাকতে পারছিলাম না। তখনই বাসা থেকে বের হয়ে সিঁড়ির কাছে গিয়ে রিদি আমার বন্ধু রিয়াজকে ফোন দিয়ে সবকিছু বলে। ও পাশেই ছিল। এসে সব শুনে তখন এলাকার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। তিনি টুকটাক কবিরাজিও করতেন। যাওয়ার পর সে আমরা কিছু বলার আগেই বুঝে ফেলে। আর তারপর আমাদের কাছ থেকে সবকিছু জেনে যেটা বলে তা হলো আমাদের ক্ষতি করার জন্য কুফরি করা হয়েছে, যার জন্য 3টা জিন চালান দেয়া হয়েছে এবং এই জিনের কারণেই এই সমস্ত ক্ষতি হচ্ছে। তাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে কে এই কুফরি করেছে, কে এই কালোজাদু করেছে, কিন্তু তিনি বলতে রাজি হননি। এরপর ওই দিন আমরা টাঙ্গাইল চলে যাই। ওখানে আমার আব্বু একজন নাম করা কবিরাজের কাছে আমাকে নিয়ে যান। আমাকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেন তিনি, পাশাপাশি আমার বাসা বন্ধের জন্য দোয়া দিয়ে দেন। আমি তারপর চুল কেটে ফেলি। আল্লাহর রহমতে ধীরে ধীরে স্বাভাবিক হই, কিন্তু সম্পূর্ণ সুস্থ আজও হতে পারিনি। এখন সামনাসামনি আর কিছু না দেখলেও বা না শুনলেও মাঝে মাঝে বাসার বিভিন্ন জায়গায় রক্ত পড়ে থাকে, দেয়ালে ছিটা ছিটা রক্তের দাগ দেখা যায়। কথাটা অদ্ভুত হলেও এটাই সত্যি। এবং এখন আমি আর একা একা রুমে ঘুমাতে পারি না। আমাকে একা ঘুমালেই ওই জিনিসটা বুকের ওপর এসে চেপে ধরে। তারপরে আমার পরিবারের সাথে ঘটে যাওয়ার একটা ঘটনার পর জানতে পারি কারা এসব করেছিল। তারা আমাদের পাশাপাশি আমার আব্বুর জন্য বান মেরেছিল। তারা বাইরের কেউ নয়, আমাদেরই পরিবারের একটা অংশ।
আমার জন্য দোয়া করবেন যদি ভালো লাগে আমার ঘটনা।